নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো বর্ণ ধারণ করে? কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো বর্ণ ধারণ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে চিনি কিন্তু কালো রং ধারণ করে বা কালো বর্ণ ধারণ করে। তারপর দেখো কি রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সূত্র বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? HCl। মিউরিয়েটিক অ্যাসিড বা লবণ স্পিরিট নামেও পরিচিত এই অ্যাসিড, এটি হাইড্রোজেন ক্লোরাইডের একটি জলীয় দ্রবণ। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়ে যাচ্ছে H2SO4। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3, যা অ্যাকুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত। তাহলে কোন অ্যাসিডকে অ্যাকুয়া ফর্টিস বা স্পিরিট অফ নাইটার বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। একটি ক্ষয়কারী খনিজ অ্যাসিড হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড। বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? কে বোধগয়ায় মহাবোধি মন্দির নির্মাণ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, সম্রাট অশোক বোধগয়ায় মহাবোধি মন্দির নির্মাণ করেন। মহাবোধি মন্দির কমপ্লেক্স হল ভগবান বুদ্ধের জীবন এবং বিশেষ করে জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত চারটি পবিত্র স্থানের মধ্যে একটি। প্রথম মন্দিরটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এবং বর্তমান মন্দিরটি 5ম বা 6ষ্ঠ শতাব্দীর। তারপর কিছু কি পয়েন্টস দেখো কি রয়েছে। সম্রাট অশোকের সময়কাল কত ছিল? 273 থেকে 332 খ্রিস্টপূর্বাব্দ। তিনি সিংহাসন আরোহণ করেছিলেন কবে? 273 খ্রিস্টপূর্বাব্দে। রাজ্যাভিষেক ঘটেছিল তার কবে? 269 খ্রিস্টপূর্বাব্দে। বৌদ্ধ ধর্মগ্রন্থ দিব্যদান অনুসারে বিন্দুসার তার পুত্র সুসীমাকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, অপরদিকে তার মন্ত্রীবর্গ অশোককে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। পরবর্তীতে মন্ত্রী রাধাগুপ্তর সহায়তায় অশোক সিংহাসনে বসেন। তারপর দেখো অশোকের শিলালিপিগুলি কোন কোন ভাষায় লেখা? ব্রাহ্মী, খরচটি, অ্যারামাইক ও গ্রিক ভাষায় লেখা। অশোকের লিপি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। তিনি নিজেকে দেবনামপ্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। তাহলে অশোক নিজেকে কি বলে ডাকতেন? দেবনামপ্রিয় এবং কি প্রিয়দর্শী। অশোকের মায়ের নাম কি ছিল? সুভদ্রাঙ্গী বা কি ধম্ম ছিল অশোকের মায়ের নাম। অশোক মহাদেবীকে বিবাহ করেন, যিনি ছিলেন বিদিশার এক বণিক কন্যা। তার 2 সন্তান হলেন পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা, যারা সিংহলে ধর্মপ্রচার করেছিলেন। অশোকের অপর স্ত্রীরা ছিলেন অশানদিম্মিতা, পদ্মাবতী, তিস্নারক্ষিতা, যিনি বোধিবৃক্ষ কাটতে উদ্যত হয়েছিলেন, এবং কারুবকী, যার নাম এলাহাবাদ কৌশম্বী রকস্তম্ভ কুইন্স এডিক্টে উল্লেখিত আছে। তাকে যুবরাজ তিবারার মাতা হিসেবে উল্লেখ করা আছে। অশোকের গুরু কে ছিলেন? উপগুপ্ত। বৈদ্যগুরু ছিলেন কি? উপগুপ্ত। অশোক বলতেন সবে মুনিষে প্রজা মমা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটি। অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু। ভিনসেন্ট স্মিথ এই কথা বলেছেন। অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু, এই উক্তিটি কার? ভিনসেন্ট স্মিথের। তারপর দেখো উজ্জ্বল তারকার ন্যায় চিরভাস্বর হয়ে আছেন, এই কথা কে বলেছেন? H.G. ওয়েলস বলেছেন। সকল সম্প্রদায়ের মানুষকে আমি শ্রদ্ধা করি। কার উক্তি এটি? এটি কিন্তু সম্রাট অশোকের উক্তি। কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 অব্দে হয়েছিল। রাজ্যাভিষেকের 4 বছর পর, অশোকের রাজ্যাভিষেকের 4 বছর পর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তার ভাইপো নিগ্রোদ্ধা, যে 7 বছর বয়সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তাকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করেন। অশোক পালি ভাষা সারা দেশে চালু করেন। অশোকের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব কত অব্দে? 232 অব্দে। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। মৌর্য বংশের অবসান ঘটে কবে? খ্রিস্টপূর্ব 185 অব্দে মৌর্য বংশের অবসান ঘটে। বৃহদ্রথের সেনাপতি ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে কে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন? পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি তা হলো। মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি,
পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে তৈরি। তারপর দেখো বার্নৌলির নীতিটি কি রয়েছে। বার্নৌলির নীতিটি হচ্ছে তরল গতিবিদ্যায় বার্নৌলির নীতি বলে যে একটি তরলের গতি বৃদ্ধি একই সাথে চাপ হ্রাস বা তরলের বিভব শক্তি হ্রাসের সাথে ঘটে। যেমন বিমান কিন্তু বার্নৌলির নীতি অনুযায়ী তৈরি করা হয়। নেক্সট কি রয়েছে দেখো পাস্কালের সূত্র। যখন একটি সীমিত তরলের যে কোনো বিন্দুতে চাপ বৃদ্ধি পায় তখন পাত্রের প্রতিটি বিন্দুতে সমপরিমাণ চাপের বৃদ্ধি হয়। এই পাস্কালের সূত্র অনুযায়ী কিন্তু হাইড্রোলিক ব্রেক কাজ করে। নেক্সট কি রয়েছে আর্কিমিডিসের নীতি। স্থানচ্যুত জলের ওজন বস্তুর ওজনের চেয়ে কম হলে বস্তুটি ডুবে যায়। এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি। এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু জাহাজ ও সাবমেরিন তৈরি করা হয়। নেক্সট ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? কে ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। তারপর দেখো কে কাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপাল। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। লোকসভার ডেপুটি স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান? এটাও হয়ে যাবে রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনারকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল, এটাও রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপাল। আর এমএলএকে কে শপথ বাক্য পাঠ করান? এটিও কিন্তু হয়ে যাবে রাজ্যপাল। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য করবে, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকেই। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবিধানের 56 ধারায় স্পষ্ট করে যে রাষ্ট্রপতির কার্যকাল তিনি অফিসে প্রবেশ করার তারিখ থেকে 5 বছর, তার মেয়াদ আগে শেষ হতে পারে দুটি কারণে: উপরাষ্ট্রপতিকে সম্বোধন করা পদত্যাগের মাধ্যমে অথবা সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসনের মাধ্যমে, অপসারণের মাধ্যমে। নেক্সট, আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো। আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রজমনামা। রজমনামা হচ্ছে আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত। ফার্সি ভাষায় রজম শব্দের অর্থ হলো যুদ্ধ এবং নামা শব্দের অর্থ হলো গল্প, সুতরাং রজমনামা মানে হলো যুদ্ধের গল্প। মহান মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন। অনুবাদটি ফৈজি আবুল ফজলের ভাই এবং আবদ আল কাদির বাদাউনি 1540 থেকে 1615 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বারা। নেক্সট, লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মণিপুর রাজ্যে অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য হ্রদ এবং কোন রাজ্যে অবস্থিত। কি রয়েছে প্রথমে? চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। ভেম্বানাথ হ্রদ কোথায় অবস্থিত? কেরলে। নৈনিতাল, ভীমতাল, সাততাল এগুলি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মিরিক কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। কল্লেরু কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। সম্বর হ্রদ, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থানে। ডাল ও উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। নেক্সট, ভারতের সংবিধানের কত ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে? ভারতের সংবিধানের কত ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 368 নং ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে। ধারা 5 থেকে 11 নং ধারায় বলা হয়েছে নাগরিকতা সম্পর্কিত, অর্থাৎ নাগরিকতা সম্পর্কে বলা হয়েছে। 12 থেকে 35 নং ধারায় কি বলা হয়েছে? মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। 36 থেকে 51 নং ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম্পর্কে বলা হয়েছে।
51 এ ধারায় বলা হয়েছে কি মৌলিক কর্তব্যের সম্পর্কে বলা হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, ভারতের সংবিধানে মূলত 395টি ধারা ছিল। বর্তমানে সংবিধানের একটি প্রস্তাবনা এবং 470টি ধারা রয়েছে, যা 25টি অংশে এবং 12টি তফসিলে বিভক্ত। 2020 সালে সর্বশেষ সংশোধনী সহ এটি 104 বার সংশোধন করা হয়েছে। ভারতীয় সংবিধান মূলত ইংরেজিতে লেখা হয়েছিল। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা ভারতীয় সংবিধান হাতে লিখেছেন। কে ভারতীয় সংবিধান হাতে লিখেছেন বা কার দ্বারা ভারতীয় সংবিধান হস্তলিখিত? অ্যান্সারটি হয়ে যাবে প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি সালফার। সালফার কিন্তু একটি অচৌম্বক পদার্থ। চুম্বকের দিকে আকৃষ্ট হওয়া উপাদানগুলি চৌম্বকীয়। চৌম্বকীয় পদার্থের উদাহরণগুলির মধ্যে রয়েছে লোহা, নিকেল বা কোবাল্ট। যে সকল পদার্থ চুম্বকের প্রতি আকৃষ্ট হয় না সেগুলি অচৌম্বকীয় পদার্থ। অচৌম্বকীয় পদার্থের উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রায় সমস্ত অধাতু, যেমন কি রাবার, পালক, চামড়া ইত্যাদি। কিছু ধাতু রয়েছে যেমন কি কি অ্যালুমিনিয়াম, তামা, সীসা, দস্তা, এগুলি কিন্তু অচৌম্বকীয় পদার্থ। নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি বঙ্গোপসাগরে অবস্থিত। ব্যারেন দ্বীপ আন্দামান দ্বীপের একটি শ্রেণী। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট, ভারতে মিউচুয়াল ফান্ড কবে চালু হয়? ভারতে মিউচুয়াল ফান্ড কবে চালু হয়েছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি 1963 অর্থাৎ 1963 সালে চালু হয়। মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি হিলিয়াম গ্যাস দ্বারা ভর্তি করা হয়। তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়। তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। তাপকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তাপ সঞ্চালন কত প্রকার? তাপ সঞ্চালন হচ্ছে 3 প্রকার। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তরকে যত ভাগে ভাগ করা যায় তা হলো কত? 100। কতটি ভাগে ভাগ করা যায়? 100টি ভাগে ভাগ করা যায়। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 0 ডিগ্রি ফারেনহাইট। জলসমের এককগুলি কি কি? জলসমের সিজিএস একক হচ্ছে গ্রাম আর এসআই একক হচ্ছে কি কিলোগ্রাম। টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে কোন লেন্স? সম উত্তল লেন্স। দন্ত চিকিৎসকরা কোন ধরনের লেন্স ব্যবহার করেন? অবতল লেন্স বা অবতল আয়না ব্যবহার করেন। আতশ কাচ বা সরল অণুবীক্ষণ কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? বিবর্ধিত অসৎবিম্ব গঠন করে। ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে আলো সেটি কি কোন রেখায় চলে? সেটি কিন্তু মোটামুটি সরল রেখায় চলে। সবুজ পাতা ও লাল ফুলের ওপর লাল আলো ফেললে কি দেখা যাবে? কালো পাতা ও লাল ফুল দেখা যাবে। নেক্সট, 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন কে? কে 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন অর্জনের জন্য ভাইসরয় লর্ড লিনলিথগো 1940 সালে আগস্ট প্রস্তাবের ঘোষণা করেছিলেন। 1934 সালে এম.এন. রায় প্রথম গণপরিষদের দাবি উত্থাপন করেন। 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি গণপরিষদ দাবি করে। 1940 সালের আগস্ট প্রস্তাব এই ব্রিটিশ সরকার অবশেষে নীতিগতভাবে দাবি মেনে নেয়, কিন্তু শর্ত দিয়ে যে সংবিধান প্রণয়নের একমাত্র দায়িত্ব ভারতীয়দের ওপর থাকবে না। 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস মন্ত্রিসভার একজন সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গৃহীত একটি স্বাধীন সংবিধান প্রণয়নের বিষয়ে ব্রিটিশ সরকারের একটি খসড়া প্রস্তাব নিয়ে ভারতে আসেন। নেক্সট, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডায়াস্টোল বলা হয়। অপশন এ হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। আর হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। দেখো কি বলা হয়েছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল বলা হয় এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণকে ডায়াস্টোল বলা হয়।
ভেগাস একটি করোটিড স্নায়ু, এটি কি প্রকৃতির? মিশ্র প্রকৃতির। হাইপোগ্লসাল স্নায়ু কোনটি? মেডাল অবল্যাংটা থেকে উৎপন্ন হয়ে জিহ্বায় বিস্তৃত। অডিটরি স্নায়ু শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কোন স্নায়ু শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অডিটরি স্নায়ু। একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? প্রায় 1.36 কেজি। প্রায় 1.36 কেজি হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন। মস্তিষ্কে প্রায় 10 শতকোটি স্নায়ুকোষ থাকে। মস্তিষ্কে 3 ভাগে ভাগ করা যায়। মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক। থ্যালামাস চাপ, তাপ, স্পর্শ, ব্যথা ইত্যাদি অনুভূমির প্রেরক রূপে কাজ করে। হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? হাসি, কান্না, ভয়, ক্রোধ, উত্তেজনা, মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। এপিথ্যালামাস কি করে? ঘ্রাণ নিয়ন্ত্রণ করে। মেটাথ্যালামাস কি করে? দর্শন ও শ্রবণ অনুভূতি নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্কের কাজ কি? দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ ও অক্ষিগোলকের বিচলন, আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কোন অংশ প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লঘু মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন, বেকার শিক্ষিত যুবকদের জন্য স্বকর্মস্থানের সুযোগ সৃষ্টির জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু করেছিল। প্রধানমন্ত্রী রোজগার যোজনা বা PMRY ভারত সরকার 1993 সালে শিক্ষিত যুবক সহ বেকার যুবকদের স্বকর্মস্থানের সুযোগ তৈরি করতে চালু করেছিল। শহুরে এবং গ্রামীণ দরিদ্রদের ওপর ফোকাস রেখে ছোট ব্যবসা বা শিল্প স্থাপনে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য ছিল এই প্রকল্পের। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীর পূর্ব নাম কী ছিল? ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকার পূর্ব নাম কী ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কেপ কামোরিন। কন্যাকুমারিকার পূর্ব নাম কী ছিল? কেপ কামোরিন। 1656 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজ ইস্ট ইন্ডিজের কাছ থেকে পর্তুগিজ সিলন জয় করে এবং নামটি শেষ পর্যন্ত কামোরিন হয়ে যায় এবং ভারতে ব্রিটিশ শাসনের সময় কেপ কামোরিন নামে পরিচিত হয়। 1956 সালে নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। বর্তমানে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত ও একটি জাতীয় রাজধানী শাসিত অঞ্চল নিয়ে ভারত গঠিত। 1950 সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। প্রথমে ডোমিনিয়ান অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বশাসিত দেশের মর্যাদা লাভ করে। 1947 সালে 26 অক্টোবর জম্মু কাশ্মীর ভারতে যোগ দেয়। 1948 সালে হায়দ্রাবাদ এবং 1947 সালে মছলিপত্তনম ও সুরাট ভারতে যোগ দেয়। নেক্সট, মানবদেহের বৃহৎ পেশিটি রয়েছে কোথায়? মানবদেহের সর্ববৃহৎ পেশিটি কোথায় রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কোমরে রয়েছে। নিতম্বের পিছনে অবস্থিত, নিতম্বর অর্থাৎ কোমর, কোমরের পিছনে অবস্থিত গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো মানবদেহের বৃহত্তম পেশি। এটি নিতম্ব ঘূর্ণন এবং প্রসারের জন্য প্রধানত দায়ী থাকে। এটি হলো 3টি গ্লুটিয়াল পেশির মধ্যে একটি। অন্য দুটি হলো গ্লুটিয়াস মিনিমাস এবং গ্লুটিয়াস মিডিয়াস। ওপরের উরু থেকে হাঁটুর ভিতরের দিকে প্রসারিত সার্টোরিয়াস হলো শরীরের দীর্ঘতম পেশি। বৃহত্তম আর দীর্ঘতমের মধ্যে কিন্তু গোলাবে না। বৃহত্তম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর দীর্ঘতম হচ্ছে সার্টোরিয়াস। ল্যাটিসিমাস ডরসি শরীরের সবচেয়ে প্রশস্ত পেশি এবং এটি নিচের দিকে এবং মাঝখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণের মান সবথেকে বেশি কোথায় থাকে? অভিকর্ষজ ত্বরণের মান সবথেকে বেশি কোথায় থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সবথেকে বেশি থাকে। নেক্সট, পথের পাঁচালীতে দুর্গা চরিত্রে অভিনয় করেছেন কে? পথের পাঁচালীতে দুর্গা চরিত্রে কে অভিনয় করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, উমা দাশগুপ্ত পথের পাঁচালীতে দুর্গা চরিত্রে অভিনয় করেছেন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম নাটক কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম নাটক। 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। 1882 সালে রবীন্দ্রনাথ রামায়ণের উপাখ্যান অবলম্বনে কালমৃগয় নামে আরেকটি গীতিনাট্য রচনা করেছিলেন। নেক্সট, সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় নিম্নলিখিত কোনটি? নিম্নলিখিত কোনটি সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে
অপশন ডি আয়োডিন। সামুদ্রিক আগাছা থেকে আয়োডিন পাওয়া যায়। নেক্সট, কোন শাস্ত্রীয় নৃত্যকে গল্পকারদের নৃত্য বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন শাস্ত্রীয় নৃত্যকে গল্পকারদের নৃত্য বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কত্থক নৃত্যকে গল্পকারদের নৃত্য বলা হয়। কত্থক ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে একটি। কত্থক নৃত্যের উৎপত্তি উত্তর ভারতের উত্তরপ্রদেশ থেকে। এটি ছিল প্রাথমিকভাবে একটি মন্দির বা গ্রামের পরিবেশনা, যেখানে নর্তকীরা প্রাচীন ধর্মগ্রন্থ থেকে গল্প বর্ণনা করত। তারপর দেখো বিহারের কিছু উল্লেখযোগ্য শাস্ত্রীয় নৃত্যগুলি কী কী? জাত যতীন, বাখো বাখাইন, পানওয়ারিয়া, শামা চাকুয়া, বিদেশিয়া ও কি যাত্রা। আসামের কিছু উল্লেখযোগ্য নৃত্য কী কী রয়েছে? বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাস, কালীগোপাল, বাগরুম্বা, নাগানৃত্য, খেলা গোপাল, তবল চংলি, ক্যানো, ঝুমুরা হোপজানাই ইত্যাদি। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কিছু নৃত্য কী রয়েছে দেখো? পুরুলিয়ার ছৌ, কাঠি, গম্ভীরা, ডালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন, সাঁওতালি নাচ, মুন্ডারি নৃত্য, গম্ভীরা ও কি গাজন। মেঘালয়ের কী কী রয়েছে দেখো? লাহো, কাসাত সুখ, নংক্রেম। পাঞ্জাবের কী কী রয়েছে? ভাংরা, গিদ্দা, দিয়াফ, ধামন, ভণ্ড, নাকাল। উত্তরাখণ্ডের কী কী রয়েছে? চ্যাপেলি, গাধওয়ালি, কুমায়ুনি, কাজরি, ঝোড়া, রাসলীলা ইত্যাদি। উত্তরপ্রদেশের কী কী রয়েছে? নৈটাঙ্কি বা নটঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি ও কি জায়তা। নেক্সট, কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়? কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। এটি রক্ত ফিল্টার করে এবং পুরনো বা ক্ষতিগ্রস্ত আরবিসি ধ্বংস করে, অর্থাৎ রেড ব্লাড কর্পাসল। আরবিসির ভেঙে যাওয়া অংশ থেকে পুনর্ব্যবহারের জন্য লোহা পুনরুদ্ধার করা হয় এবং নতুন আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট, সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল? কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী কলহন দ্বারা রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী শব্দের অর্থ রাজাদের নদী। কলহন 12 শতকে বা দ্বাদশ শতকে, অর্থাৎ 1100 থেকে 1150 রাজতরঙ্গিনী রচনা করেন। নেক্সট, কোন বায়ু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন বায়ু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কিন্তু গর্জনশীল চল্লিশা নামেও পরিচিত। নেক্সট, ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হল? ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ ছিল ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ। ফোর্ট সেন্ট জর্জ বা ঐতিহাসিকভাবে হোয়াইট টাউন ভারতের উপকূলীয় শহর চেন্নাইয়ের একটি দুর্গ। 1639 সালে প্রতিষ্ঠিত এটি ছিল ভারতের প্রথম ইংরেজ দুর্গ। নেক্সট, কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি উইম্বলডন হচ্ছে বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। উইম্বলডন হলো প্রাচীনতম টুর্নামেন্ট। 1877 সালে প্রতিষ্ঠিত। তারপর 1881 সালে মার্কিন, 1891 সালে ফরাসি, 1925 সালের প্রধান এবং 1905 সালে অস্ট্রেলিয়ান, কিন্তু এটি 1925 সাল পর্যন্ত 4টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত মেজর হিসেবে অনুষ্ঠিত হয়নি। নেক্সট, ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন? ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির আমন্ত্রণে বাবর ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন। বাবর পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি এবং ইব্রাহিমের চাচা আলাউদ্দিনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন। নেক্সট, প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন? প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি এম এস শুভলক্ষ্মী বা এম এস শুভলক্ষ্মী ছিলেন প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের
নিরাপত্তা পরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, টোটাল 15 জন সদস্য নিয়ে গঠিত হয়, তার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্যদের নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ গঠিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।